হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আবার কর্নেলের গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ থেকে সমুদ্রে মৃত্যুর ঘ্রাণ। আজ পড়ছি প্রথম পর্ব। পূর্বাচল হোটেলের ব্যালকনিতে বসে চা খেতে খেতে সমুদ্র দেখছিলাম। অক্টোবর মাসের বিকেল, দুপুরে কিছুক্ষণ ঝিরঝিরে বৃষ্টি পড়েছিল। এখন উজ্জ্বল সোনালি রোদ, যদিও পূর্বের সমুদ্র দিগন্ত ঘন ধূসর মেঘে ঢাকা। আমার ডান দিকে বালিয়াড়ির ওপর ঝাউবন। বালিয়াড়ি আর ঝাউবনের ভেতর বড় বড় পাথরের চাই পড়ে আছে। সেই সব পাথরে প্রেমিক প্রেমিকারা বসে আছে। এখানে সি বিচ সংকীর্ণ এবং কিছুটা ঢালু। পূর্বাচলের নিচে পিচের রাস্তায় যানবাহনের সংখ্যা কম, কারণ এই এলাকায় খুব খরুচে হোটেল আর ধনবানদের বাড়ি। এখানকার নাম নিউ চন্দনপুর। পিচের রাস্তাটা আমার বাঁদিকে সোজা উত্তরে এগিয়ে সমুদ্রের ব্যাকওয়াটারের ওপর ব্রিজে মিশেছে। ব্রিজের ওধারে ওল্ড চন্দনপুর। সব মিলিয়ে চন্দনপুর অনসি নামেই পরিচিত। বাঁদিকে তাকিয়ে দেখলুম আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতি বিজ্ঞানী কর্নেল নীলাদ্রি সরকার একটা পাথরে বসে বাইনোকুলারে সমুদ্র দর্শন করছেন। উত্তরে ব্যাকওয়াটার পর্যন্ত এই অংশটা ত্রিভুজের মতো। পিচ রাস্তার ডাইনে ঘাসে ঢাকা মাটি, তারপর মাটিটা উঁচু হয়েছে এবং সেই উঁচু অংশে বুনো কুলের ঝোপঝাড়, কেয়া বন, শীর্ষে ঘন কাশবন। এদিকটাতেও নানা ধরনের কালো পাথর পড়ে আছে। পাথর সমুদ্রেও ছড়িয়ে আছে। হঠাৎ দেখে মনে হয় পালে পালে হাতি সমুদ্র স্নানে নেমেছে। জোরালো হাওয়ার জন্য সমুদ্রের উত্তাল ঢেউ এসে ফেনায় ফেনায় ঢেকে ফেলেছে পাথরগুলো এবং তারপর আছড়ে এসে ছড়িয়ে যাচ্ছে বিচে। আর সে কি ভয়ালো গর্জন! মনে হচ্ছিল সমুদ্র থেকে যেন মৃত্যুর গন্ধ ভেসে আসছে। ত্রিভুজাকৃতি জমিটার শেষ প্রান্তে ব্যাকওয়াটারের মাথায় কোন যুগের পাথরের একটা দুর্গ প্রাসাদের ধ্বংসাবশেষ। সেখানেও প্রেমিক প্রেমিকার মূর্তি চোখে পড়ল। বিকেলের সোনালি রোদ ক্রমে রক্তিম হচ্ছিল। মনে হলো সর্বত্র যেন অপরূপ প্রাকৃতিক ভাস্কর্য ছড়িয়ে আছে। একটু পরে দেখলুম কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর ঢালু বালিয়াড়ি দিয়ে নেমে পিচ রাস্তার দিকে এগিয়ে আসতে আসতে ডাইনে ঘাস জমির দিকে ঘুরলেন এবং হঠাৎ গুড়ি মেরে ফুলের ঝোপঝাড়ের কাছে গিয়ে ক্যামেরা তাক করলেন। নিশ্চয়ই কোনো বিরল প্রজাতির প্রজাপতি দর্শন পেয়েছেন এবং তাকে উনি ক্যামেরাবন্দি করতে চান। কিন্তু যা বুঝলুম, প্রজাপতিটা মহাধূর্ত। কর্নেল আবার গুড়ি মেরে মুখ তুলতেই ওর টুপিটা ঘাসে পড়ে গেল এবং চওড়া টাক ঝলমলিয়ে উঠল। প্রজাপতির ছবি তুলতে পারলেন কি না জানি না। এবার তিনি উঠে দাঁড়ালেন এবং ঘাস থেকে টুপিটা কুড়িয়ে মাথায় পড়লেন। তারপর কেন যেন স্থির হয়ে দাঁড়ালেন। এর কারণ খুঁজতে গিয়ে দৃশ্যটা আমার চোখে পড়ল। কিছুটা দূরে ঘাস জমিতে একটা গাধা চড়ছে এবং নোংরা জীর্ণ সুটটাই পরা সেই পাগল ভদ্রলোক হেসে ঝুঁকে পড়ছেন। বার কতক লেজে টান পড়ার পর গাধাটা এবার জোরে পা ছুঁড়েছিল নিশ্চয়ই, তা না হলে ভদ্রলোক পড়ে যাবেন কেন? উনি উঠে গাধাটার দিকে আঙুল তুলে হুমকি দিতে লাগলেন। গাধাটা সম্ভবত হুমকি চোটে ঝোপের ভেতর অদৃশ্য হয়ে গেল। কর্নেল এতক্ষণে হোটেলের দিকে আসছিলেন। রাস্তা পেরিয়ে তিনি একটুখানি চড়াই পথে এই হোটেলের গেটে পৌঁছেছেন। এমন সময় সেই পাগলা বাবু এসে গেলেন। তারপর কর্নেলকে বললেন, এই যে স্যার, এক কাপ কফি হবে নাকি?
তার বদলে গান শোনাবো। মাইরি, মা কালী দিব্যি, শুনুন না একটুখানি, জাস্ট স্যাম্পল। বলে তিনি বিদঘুটে সুরে আমার ছেলেবেলায় পড়া এই পদ্যটা গানের মতো গাইতে শুরু করলেন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, ও ভাই সকলি ফুটিল, মারি সকলি ফুটিল। তার সঙ্গে মাথায় এক হাত আর কোমরে এক হাত রেখে তিনি নাচ জুড়ে দিলেন। কর্নেল তুম্ব মুখে দাঁড়িয়ে গেছেন। পাগলাবাবু তেমনই সুর ধরে গাইছেন। রাতি পোহাইল, মারি রাতি পোহাইল, ও ভাই রাতি পোহাইল। হোটেলে দারোয়ান গেটে গিয়ে পাগলাবাবুকে ধমক দিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, কর্নেল ওকে ইশারায় ডেকে রাস্তার ধারে অর্থাৎ একটা রোড সাইড ক্যাফেতে নিয়ে গেলেন। তারপর দেখলুম কর্নেল একটা পেপার কাপে ভর্তি কফি ওকে দিয়ে নিজেও একটা পেপার কাপে কফি নিলেন। তারপর পাগলাবাবুর সঙ্গে কী সব কথাবার্তা বলতে থাকলেন। পাগলাবাবু এক হাত নেড়ে ফুঁ দিয়ে কফি পান করতে করতে কথা বলছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে আচমকা ঝিরঝিরিয়ে বৃষ্টি এসে গেল। অমনি পাগলাবাবু দৌড়ে হোটেলের নিচের রাস্তা দিয়ে কোথায় উধাও হয়ে গেলেন। কর্নেল হন্তদন্ত হোটেলে ফিরে এলেন। একটা হিড়িক ফেলে দিয়েছিল আকস্মিক বেসুরো বৃষ্টিটা। সর্বত্র প্রেমিক প্রেমিকারা মাথা বাঁচাতে ছত্রভঙ্গ হচ্ছিল। দোতলায় কর্নেল ওঠার আগেই সুইটের দরজা খুলে দিলুম। বৃদ্ধ প্রকৃতিবিজ্ঞানী একটু হেসে বললেন, জয়ন্তের ভাত ঘুমটা আশা করি ভালোই হয়েছে। বললুম, হয়েছে, কিন্তু পাগলাবাবুর গানে মুগ্ধ হয়ে তাকে আপনি কফি খাইয়ে দিলেন দেখে মুগ্ধ হয়েছি। কর্নেল ব্যালকনিতে বসতে গিয়ে পিছিয়ে এলেন। বৃষ্টির ছাট আসছিল। সুইচ টিপে আলো জেলে ঘরেই বসলেন। বললেন, এক কাপ কফির জন্য ভদ্রলোক কত পরিশ্রম করলেন, কি আর করা যাবে। তারপর তিনি চুরুট ধরালেন। তোমার সাংবাদিক বন্ধুরা কি সবাই চলে গেছে? হ্যাঁ, গতকাল আপনার প্রকৃতি পরিবেশ সম্মেলন শেষ। আজ থাকতে হলে নিজের পয়সা খরচ হতো, আমি থেকে গেলুম আপনার গেস্ট হিসেবে। কর্নেল চুপচাপ কিছুক্ষণ চুরুট টানার পর বললেন, বিজ্ঞানী ভদ্রলোকরাও অনেকে চলে গেছেন, অনেকে আছেন। বিশেষ করে জৈব রসায়ন বিজ্ঞানী ডক্টর বিক্রমজিৎ পাণ্ডে আছেন, উনি চলে যাবেন আগামীকাল। আর দেখলুম ডক্টর কৌশল্যা বর্মন আছেন, উনি ডিএনএ নিয়ে রিসার্চ করেন। আর আণবিক জীববিজ্ঞানী ডক্টর পরিমল হাজরাকে দেখলুম। ডক্টর কৌশল্যা বর্মন জিনোম তত্ত্ব নিয়ে কি পেপার পড়লেন এক বর্ণ মাথায় ঢোকেনি। কর্নেল হাসলেন। ওসব তো তোমার দৈনিক সত্যসেবক পত্রিকার পাঠকরা খাবে না, যা খাবে। ওর কথার ওপর বললুম, তা হলো রহস্য রোমাঞ্চ, ধরুন সমুদ্র তীরে হত্যাকাণ্ড অথবা বিজ্ঞানীর রহস্যময় অন্তর্ধান। বিশেষ করে কর্নেল নীলাদ্রি সরকার যদি সেখানে থাকেন। কর্নেল সাদা দাড়ি থেকে কি একটা পোকা বের করে ব্যালকনির দিকে ছুঁড়ে ফেললেন। তারপর আস্তে আস্তে বললেন, না, আর রহস্য টহস্য নয়, কারো ব্যাপারে নাক গলানোর ইচ্ছে নেই। একটু নড়ে বসলুম। তার মানে কারো কোনো ব্যাপার আপনার চোখে পড়েছে? কর্নেল নির্বিকার মুখে বললেন, জয়ন্ত, তুমি যেখানেই যাবে কোনো না কোনো ব্যাপার তোমার চোখে পড়বেই। গোপালপুর অনসিতে আমি আগেও এসেছি, পুরো এলাকা আমার চেনা। আর আমার এই বাইনোকুলার দিয়ে উঁচু জায়গা থেকে চারদিক লক্ষ্য করলে, হ্যাঁ, কিছু কিছু দৃশ্য আপাত দৃষ্টে রহস্যময় মনে হতেই পারে, কিন্তু খোঁজ খবর নিলে দেখা যাবে ওতে কোনো রহস্যই নেই। যেমন ধরো, জিনোম বা ডিএনএ বিজ্ঞানী ডক্টর কৌশল্যা দুর্গপ্রাসাদের ধ্বংসাবশেষের দিকে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালেন। তারপর
কেন যেন তক্ষুনি পা চালিয়ে চলে এলেন। তারপর দেখলুম ডক্টর পরিমল হাজরা ওখানে এক মহিলার পাশে বসে আছেন, কিন্তু সেই মহিলা তার স্ত্রী নন, তারই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট শ্রাবন্তী সেন। কাজেই হাসতে হাসতে বললুম, পরক্রিয়া প্রেম বা অবৈধ প্রণয়? দাড়িতে হাত বুলিয়ে প্রকৃতি বিজ্ঞানী বললেন, না জেনে দুম করে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয় জয়ন্ত। ডক্টর হাজরা স্ত্রীকে দেখতে পাননি কোথাও? মিসেস মালবিকা হাজরা সি বিচে বিকেলে ডক্টর বিক্রমজিৎ পাণ্ডের সঙ্গে হাঁটছিলেন। বলেই কর্নেল মাথা নাড়লেন। না, এ থেকেও কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না জয়ন্ত। সমুদ্রই একমাত্র প্রাকৃতিক পটভূমি যেখানে এলে মানুষের মন স্বাধীন হয়ে ওঠে, তবে মাত্র কিছুক্ষণের জন্য, কারণ প্রত্যেকের নিজস্ব কাজকর্ম আছে। যেমন ডক্টর পাণ্ডে, উনি হঠাৎ মিসেস হাজরাকে নিঃসঙ্গ করে চলে আসছিলেন। মিসেস হাজরাও সম্ভবত স্বামীকে মনে পড়ায় তার খোঁজে চলে এলেন। বৃষ্টিটা হঠাৎ থেমে গেছে কখন। নিউ চন্দনপুরে সি বিচ কিছুটা বিপজ্জনক বলে বিচের মাথায় ইতস্তত লাইট পোস্ট। এখন বাতিগুলো জ্বলে উঠেছে। ডান দিকের বালিয়াড়িতে ঝাউপনের ভেতর বাতিগুলো লুকোচুরি খেলছে যেন। হাওয়া এখন আরও জোরালো। সন্ধ্যার সমুদ্র আরও ভয়াল ও হিংস্র। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে নিউ চন্দনপুরের ওপর। কর্নেল বললেন, রোড সাইড ক্যাফেতে কফি খেয়ে তৃপ্তি পাইনি। তুমি সুইচ টিপে হোটেল বয়দের ডাকো, 1 প্লেট গরম পাকোড়া আর 1 পট কফি আনতে বলো। আমি সুইচ টিপতে যাচ্ছি। দরজায় কেউ নক করল। দরজা খুলে দেখি মহিতোষ বিশ্বাস। তিনি বললেন, একটু বিরক্ত করতে এলুম জয়ন্তবাবু, কর্নেল সাহেব ফিরেছেন? কর্নেল ডাকলেন, আরে মহিতোষ বাবু যে, আসুন আসুন। জয়ন্ত, তুমি 3টে কাপ আনতে বলবে। সুইচ টেপার মিনিট দুয়েকের মধ্যে মধ্যবয়স্ক হোটেল বয় নব এসে সেলাম দিল। তাকে শিগগির কফি পকোড়া আনতে বলে দরজা খোলা রাখলুম। মহিতোষবাবু ধনবান বাঙালি ব্যবসায়ী। তার মাছের আড়ত আছে ওল্ড চন্দনপুরে, কিন্তু বাস করেন নিউ চন্দনপুরে। কর্নেলে তিনি পূর্ব পরিচিত। সেই সূত্রে আমার সঙ্গেও তার আলাপ হয়েছে। মহিতোষবাবু কর্নেলের পাশে চেয়ার টেনে বসে বললেন, কর্নেল সাহেবের কনফারেন্স তো শেষ, আমি এলুম আপনাদের নেমন্তন্ন করতে। হোটেলে খামোকা পয়সা খরচ না করে। কর্নেল তার কথার ওপর বললেন, আজকের দিনরাতের খরচও সরকারি পরিবেশ দফতর দেবে। মহিতোষবাবু বললেন, ঠিক আছে, কাল সকালে আমার গেস্ট হন আপনারা। আমি নিজে এসে গাড়িতে আপনাদের তুলে নিয়ে যাব। কটা নাগাদ আসবো বলুন? কর্নেল তার দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বললেন, সেবার আপনার গেস্ট হয়ে এসেছিলুম একটা বিশেষ দরকারে, এবারেও কি কোনো বিশেষ কারণ আছে? মহিতোষবাবু হাসি মুখে বললেন, না না কর্নেল সাহেব, আপনি কি ভাবছেন নিজের স্বার্থের জন্য আপনাকে নেমন্তন্ন করতে এসেছি? আপনি আমাকে সেবার কি বাঁচানা বাঁচিয়েছিলেন। আমার শত্রুদের চিরদিনের জন্য ঢিট করে দিয়েছিলেন। কৃতজ্ঞতা বোধ কি আমার থাকতে নেই? তবে আপনারও ভালো লাগবে, আমার বাগানে কয়েকটা বিদেশি ক্যাকটাস এনে রেখেছি। পছন্দ হলে আপনি 2-1টা নিয়ে কলকাতায় ফিরবেন। আর আমার মালি চরণ দাস কথায় কথায় বলছিল, ম্যাসান্ডার পাহাড়ি জঙ্গলে সে কী সব অদ্ভুত অর্কিড দেখে এসেছে, সেগুলোতে নানা রঙের ফুল। কর্নেল বললেন, আপনি লোভ না দেখালেও কাল ভোরে মাসান্ডা ফরেস্টে আমি যেতুম। এই হোটেলের মালিক ট্যুরিস্টদের জন্য জিপ বা কার ভাড়ার ব্যবস্থা করে রেখেছেন। নব ট্রেতে পকোড়া কফি রেখে গেলে দরজা এঁটে দিলুম। মহিতোষবাবু অভিমানী মুখে বললেন,
তা আপনি যদি এ গরিবের পর্ণকুটিরে পায়ের ধুলো না দেন, জোর করতে তো পারি না। কর্নেল তার কাঁধে হাত রেখে একটু হেসে বললেন, ঠিক আছে মহিতোষবাবু, আপনার গেস্ট হওয়া নিশ্চয়ই আমার কাছে আনন্দের ব্যাপার। সকাল 8টা নাগাদ বরং আসবেন। কিছুক্ষণ পরে মৎস্য ব্যবসায়ী ভদ্রলোক চলে গেলেন। আমি কর্নেলকে জিজ্ঞেস করতে যাচ্ছি, কেন ওর বাড়ি যেতে আপনার আপত্তি ছিল? এমন সময় দরজায় কেউ জোরে কয়েকবার নক করলো। উঠে গিয়ে দরজা খুলে দিলুম। আমার পাশ কাটিয়ে মহিলা বিজ্ঞানী কৌশল্যা বর্মন ঘরে ঢুকে কর্নেলের পাশে গিয়ে বসলেন। তাকে উত্তেজিত দেখাচ্ছিল। কর্নেল বললেন, কি হয়েছে কৌশল্যা দেবী? কৌশল্যা বর্মন চাপা স্বরে বললেন, আশ্চর্য ঘটনা কর্নেল সরকার, আমার ঘরে একটা ব্রিফকেসে খুব ইম্পর্টেন্ট রিসার্চ ডকুমেন্ট ছিল। ব্রিফকেসের তালা ভেঙে ফাইলটা কেউ চুরি করেছে। এইমাত্র ডক্টর আচার্যের কাছ থেকে সুইটে ফিরে দেখি দরজা ঠিকই লক করা আছে, অথচ টেবিলে ব্রিফকেসের তালা ভাঙা। আপনি তো 3 তলায় 17 নম্বর সুইটে আছেন। হ্যাঁ, ডাবল বেড সুইট। আমার সুইটে ডক্টর পরিমল হাজরার অ্যাসিস্ট্যান্ট মেয়েটিকে থাকতে দিয়েছিলাম ডক্টর হাজরার অনুরোধে। শ্রাবন্তী সেনের কাছে ডুপ্লিকেট চাবি ছিল কি? ছিল। দরজায় ইন্টারলকিং সিস্টেম, ভেতর থেকে চাবি ছাড়াই দরজা খোলা যায়, কিন্তু বাইরে থেকে দরজা খুলতে চাবির দরকার হয়। শ্রাবন্তীর খোঁজ নিয়েছেন? কৌশল্যা আরও চাপা স্বরে বললেন, বিকেলে দুর্গপ্রাসাদের ওখানে ডক্টর হাজরার পাশে শ্রাবন্তী বসেছিল। বসে থাকার ভঙ্গিটা অশালীন, তাই আমি ওখান থেকে তক্ষুনি সরে এসেছিলাম। আমি তা লক্ষ্য করেছিলাম, কিন্তু শ্রাবন্তীর খোঁজ নিয়েছেন কি? সে নাকি এখনো হোটেলে ফেরেনি। ডক্টর হাজরা আর তার স্ত্রী মালবিকা ক্যান্টিনে বসেছিলেন। তাদের জিজ্ঞেস করেছি। মিসেস হাজরা শ্রাবন্তীকে দেখেননি। ডক্টর হাজরা আমার মুখের ওপর মিথ্যে বললেন। তিনিও নাকি তাকে দেখেননি। আমার রাগ হয়েছিল, তবু মাথা ঠান্ডা রাখতেই হলো। আমি চাই না ওদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হোক। তো হোটেল বয়রা কিংবা রিসেপশনের কেউই বলতে পারল না শ্রাবন্তী কোথায়। এখন আমি কি করব তা নিয়ে আপনার সঙ্গে পরামর্শ করতে এলাম। আমি কি ঘটনাটা পুলিশকে জানাবো? কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, আর আধ ঘন্টা অপেক্ষা করে দেখুন শ্রাবন্তী ফিরছে কিনা। তবে আমি এখনই আপনার সুইটে যেতে চাই। কথা অবশ্য ইংরেজিতে হচ্ছিল। কৌশল্যার মুখে উত্তেজনার পর বিষণ্ণতার ছাপ পড়েছে এবার। তিনি বললেন, আমি আপনার অন্য পরিচয় জানি কর্নেল সরকার, তাই আপনার কাছেই প্রথমে ছুটে এসেছি। পুলিশের ওপর আমার আস্থা নেই। ওই ফাইলটা কোনো জিনোম বিজ্ঞানীর হাতে গেলে তিনিই আমার আবিষ্কারের কৃতিত্ব কেড়ে নেবেন। তাছাড়া আমার ফর্মুলাটাও যেমন খুব ভালো, তেমনই সাংঘাতিক খারাপ। কর্নেল আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বললুম, প্লিজ কর্নেল, আমিও যেতে চাই। কৌশল্যা বললেন, আসুন, আপনি সাংবাদিক, আপনারও পর্যবেক্ষণ শক্তি থাকা উচিত, কিন্তু দয়া করে ঘটনাটা যেন আপনার পত্রিকায় প্রকাশ করবেন না। আমি সরকারের বেতনভোগী বিজ্ঞানী, ঝামেলায় পড়ব। তাকে আশ্বস্ত করে ব্যালকনির দিকে দরজা এবং বাইরে যাওয়ার দরজা বন্ধ করে বেরিয়ে গেলুম। 3 তলায় 17 নম্বর সুইট, সিঁড়ির মাথায় বাঁ দিকে। কৌশল্যা চাবি দিয়ে দরজা খুললেন। ঘরে আলো জ্বলছিল। আমরা ঘরে ঢুকলে কৌশল্যা দরজা এঁটে দিলেন। কর্নেল মেঝে দিকে তাকিয়েছিলেন। মেঝে নারকেল ছোবড়ার রঙিন কার্পেট। হঠাৎ তিনি ঝুঁকে একটা খুদে লাল ফুল তুলে নিলেন। ফুলটা দেখতে কতকটা সন্ধ্যামণি ফুলের মতো, কিন্তু বেটে। কৌশল্যা বললেন, কি ওটা? এগুলো বুনো ফুল। দুর্গপ্রাসাদ পর্যন্ত এই বুনো ফুলের ঝোপ আছে। হ্যাঁ, দেখেছি। আপনি কি খোপায় এই ফুলের একটা গুচ্ছ তুলে গুজেছিলেন? না,
ফুল আমি ভালোবাসি, কিন্তু বুনো ফুল খোপায় গুজে রাখার মতো রোম্যান্টিক মন তখন ছিল না। কোন খাটে শ্রাবন্তী শোয়? এই বাঁ দিকের খাটে। ওই দেখুন, ওর সুটকেস আর ব্যাগ। তাহলে শ্রাবন্তী পালিয়ে যায়নি? গেলেই বাকি, ওই ফাইলটা কোনো জিনোম বিজ্ঞানীকে বেচলে সে প্রচুর টাকা পাবে বলে কৌশল্যা তার খাটের মাথা থেকে টেবিলের ওপর খোলা ব্রিফকেসটা ডালা তুললেন। ভেতরে এক গাদা কাগজ আছে। কৌশল্যা কাগজের সিটগুলো তুলে বললেন, এগুলোর তলায় লাল রঙের ফাইলটা ছিল। 8 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া, চেন আটা যায়। কর্নেল পকেট থেকে খুদে টর্চ বের করে কৌশল্যার খাটের তলা দেখে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর ব্রিফকেসটা তালা পরীক্ষা করে বললেন, শক্ত কিছু দিয়ে, সম্ভবত ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে জোরে টানার ফলে তালাটা উপড়ে গেছে ব্রিফকেসের নিচের অংশ থেকে। অত গুরুত্বপূর্ণ ফাইল এখানে রাখা উচিত হয়নি কৌশলা দেবী। কৌশল্যা বললেন, আসলে ভেবেছিলুম অমন একটা জিনিস এই সাধারণ ব্রিফকেসে রাখার কথা কেউ ভাবতে পারবে না। আপনি কি কথা প্রসঙ্গে কারো কাছে আপনার আবিষ্কার সম্পর্কে আভাসে কিছু বলেছিলেন? যেটুকু বলার তা তো সম্মেলনে পেপার পড়ার সময় বলেছি, আপনার মনে থাকতে পারে। হ্যাঁ, আপনি বলেছিলেন নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ওয়াটসন ডিএনএর গঠন আবিষ্কার করেছিলেন। আপনি সেই প্রাকৃতিক গঠনকে অদল বদল করার সম্ভাবনা সম্পর্কে আভাস দিয়েছিলেন। ডিএনএর স্ট্রাকচার বদলে দিয়ে কিম্ভূত কিমাকার উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আমার আবিষ্কারটা ফর্মুলার আকারে লেখা ছিল ফাইলে। আপনার দিল্লির ল্যাবরেটরিতে কি থিওরিটা প্রয়োগ করে ফল পেয়েছেন? পেয়েছি। খুদে কয়েকটা পিঁপড়ের ডিম থেকে ভীমরুলের মতো মোটা পিঁপড়ের জন্ম হয়েছে। সাংঘাতিক বিষাক্ত সেগুলো, কর্নেল তুম্ব মুখে বললেন। যাই হোক, আমি বিকেলে বাইনোকুলারে দূর থেকে দেখেছিলাম ডক্টর হাজরা তার ল্যাব অ্যাসিস্ট্যান্টের খোঁপায় এই বুনো ফুলের গুচ্ছ গুজে দিচ্ছেন। অতএব এটা ঠিক, শ্রাবন্তী ফিরে এসে এই ঘরে যখন ঢুকেছিল তখন আপনি ঘরে ছিলেন না। বৃষ্টির সময় কোথায় ছিলেন আপনি? কৌশল্যা বললেন, আমি হোটেল দ্য সার্কে পরিবেশ বিজ্ঞানী ডক্টর রঘুবীর আচার্যের সঙ্গে গল্প করছিলাম। উনি আজ রাতেই দিল্লি যাবেন। আমার যাবার কথা কাল দুপুরে ট্রেনে। এখন দেখুন কি সাংঘাতিক ঘটনা ঘটে গেল। কর্নেল আবার ঘরের ভেতর চোখ বুলিয়ে ব্যালকনির দিকে দরজার কাছে গেলেন। তারপর বললেন, এই দরজাটা বন্ধ নেই দেখছি। কৌশল্যা চমকে উঠে বললেন, সে কি, শ্রাবন্তী বেরিয়ে যাওয়ার পরে আমি বেরিয়েছিলুম, তখন ওই দরজা ছিটকিনি এঁটে দিয়েছিলুম। কর্নেল ভেজানো দরজা খুলে বললেন, ব্যালকনির আলোটা জ্বেলে দিন। কৌশল্যা সুইচ টিপে আলো জ্বাললেন। তারপর তার কাছে গেলেন। কর্নেল ব্যালকনি থেকে আর একটা খুদে লাল ফুল কুড়িয়ে নিয়ে বললেন, শ্রাবন্তী এই ব্যালকনিতে এসেছিল। তারপর তিনি গুড়ি মেরে নিচেটা দেখে বললেন, নিচে লনে ফুলের ঝোপঝাড় আছে। ফাইলটা সে প্রকাশ্যে নিয়ে যেতে পারেনি সম্ভবত, যদি অবশ্য শ্রাবন্তী ফাইল চোর হয়। কৌশল্যা একটু উত্তেজিত হয়ে বললেন, যদি কি বলছেন কর্নেল সরকার? আমার অনুপস্থিতিতে এসে দুর্গপ্রাসাদ থেকে সুইটে ফিরেছিল, এর প্রমাণ তো বুনো ফুল। কর্নেল গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, তো ফাইল চোর ফাইলটা এখান থেকে নিচে ছুঁড়ে ফেলেছিল কিনা বলা কঠিন, কারণ তাতেও ঝুঁকি আছে। দোতলার ব্যালকনি এবং নিচে ক্যান্টিনের জানলা দিয়ে কারো না কারো ব্যাপারটা চোখে পড়ার কথা। তবে শুধু এটা স্পষ্ট, শ্রাবন্তী এই ব্যালকনিতে এসেছিল। তারপর বোঝাই যাচ্ছে ব্যালকনির দরজা বন্ধ না করে শুধু ভেজিয়ে রেখে সে বেরিয়ে যায়। তা থেকে আমার সিদ্ধান্ত সে শিগগির ফিরে আসবে ভেবেছিল, কিন্তু কোনো কারণে সে এখনো ফিরছে না। এটা সরল পাটিগণিত কৌশলা দেবী। কৌশল্যা ঠোঁট কামড়ে ধরে কিছু ভাবছিলেন।
বললেন, এবার বলুন আমার কি করা উচিত। কর্নেল বললেন, আপনি বরং আপাতত একটা কাজ করতে পারেন, অবশ্য সেটা আপনার স্বাধীন ইচ্ছা। আমার মতে আপনি ডক্টর হাজরার সঙ্গে দেখা করে শুধু তাকে জানিয়ে দিন তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট শ্রাবন্তী সেন এখনও সুইটে ফেরেনি, তাই আপনি উদ্বিগ্ন। এ কথা শুনে তিনি কি বলেন সেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। তারপর ডক্টর হাজরার প্রতিক্রিয়া আমাকে টেলিফোনে জানান। পিবিএক্স অপারেটরের সাহায্য নেওয়ার দরকার নেই, এই হোটেলে প্রত্যেক সুইটে সরাসরি ফোন করা যায়। আমার সুইটের ইন্টারলিঙ্ক ফোন নাম্বার 21। আপনার? 32। হ্যাঁ, আগে 0 ডায়াল করে ডায়াল টোন পেলে তবে সরাসরি ফোন করা যাবে। জানি। আমরা দোতলায় আমাদের সুইটে ফিরে এলুম। কর্নেল ঘড়ি দেখে বললেন, মোটে 7টা 15 মিনিট। জয়ন্ত, তাহলে তোমার ইচ্ছে পূর্ণ হলো, একটা রোমাঞ্চকর স্টোরির লেজ দেখতে পেলে। তবে আমার দুর্ভাগ্য, যেখানেই যাই সেখানেই একটা ঝামেলায় পড়ি। বললুম, শ্রাবন্তী এত বোকামি করবে বিশ্বাস হয় না। একই ঘর থেকে এমন সাংঘাতিক চুরি করে বসবে। ধরুন নিজের জিনিসপত্র ফেলে পালালেও তো তার জানা উচিত পুলিশ তার নামে হুলিয়া জারি করবে। কর্নেল চুপচাপ বসে চুরুট ধরালেন, চোখ দুটো বন্ধ করে হেলান দিলেন। ব্যালকনির দরজা খুলেই কানে এলো পাগলা বাবুর গান। নিচের রাস্তায় নেচে নেচে গাইছেন, রাতি পোহাইল মাইরি রাতি পোহাইল। পাগলাবাবুর নাচ গান কিছুক্ষণ শুনে ঘরে এলুম। এই সময় ফোন বাজল। কর্নেল ফোন তুলে সাড়া দিয়ে বললেন, বলুন কৌশল্যা দেবী। হ্যাঁ, বলেন কি? ঠিক আছে, অপেক্ষা করুন। হ্যাঁ, চুপচাপ অপেক্ষা করুন। ফোন রেখে কর্নেল আমার দিকে ঘুরে বললেন, ডক্টর হাজরা কৌশল্যা দেবীর কথা শুনেই এবার সর্বনাশ বলে সবেগে বেরিয়ে গেছেন। রাত 9টায় আমরা দুজনে নিচে ক্যান্টিনে গেলুম। কর্নেল দুবার কৌশল্যা দেবীর সুইটে সরাসরি ফোন করেও সাড়া পাননি। বোঝা যায় তিনি সুইটে তখনও ফেরেননি। পূর্বাচল 3 স্টার মার্কা হোটেল, বিত্তবানরাই এখানে ওঠেন। নিচের ক্যান্টিন হলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন বোর্ডাররা। বাইরের লোকেদের প্রবেশ নিষিদ্ধ, তবে বোর্ডারের গেস্ট হিসেবে বাইরের লোক আসতে পারেন। ক্যান্টিনে বসে প্রবীণরা এখনই ডিনার খাচ্ছেন, বেশিরভাগই দম্পতি। তবে যুবক যুবতীদের দেখে বলা কঠিন তারা দম্পতি না নিছক প্রেমিক প্রেমিকা। কেউ কেউ চা বা কফির কাপ টেবিলে রেখে চাপা স্বরে কথা বলছে। কর্নেল ক্যান্টিনের ভেতর চোখ বুলিয়ে লাউঞ্জে গেলেন। লাউঞ্জের শেষ প্রান্তে বার, সেখানে শুধু কজন নানা বয়সী পুরুষ বিয়ার বা হুইস্কির গ্লাসে চুমুক দিচ্ছে। লাউঞ্জের অন্য প্রান্তে একা বসেছিলেন ডক্টর বিক্রমজিৎ পাণ্ডে। কর্নেলকে দেখে মৃদু স্বরে বললেন, হ্যালো। কর্নেল বললেন, আজ রাতের আবহাওয়া চমৎকার ডক্টর পাণ্ডে। তিনি কাছাকাছি একটা ভেলভেটে মোড়া চেয়ারে বসলেন। আমি বসলুম একটা কারুকার্য খচিত থামের পাশে বসানো চেয়ারে। হাতের কাছে অ্যাস্ট্রে দেখে সিগারেট ধরালুম। ডক্টর পাণ্ডে বললেন, আবহাওয়া চমৎকার নাকি দূষিত কর্নেল সরকার? কেন ডক্টর পাণ্ডে? মিসেস হাজরা কিছুক্ষণ আগে বলছিলেন তার স্বামীর ল্যাব অ্যাসিস্ট্যান্টকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্নেল একটু হেসে বললেন, বিকেলে আপনি আর মিসেস মালবিকা হাজরা বিচে ঘুরছিলেন। ডক্টর পাণ্ডেও হাসলেন। স্বামীকে খুঁজে না পেয়ে ভদ্রমহিলা রাগ করে বিচে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাকে সঙ্গ দিলুম। তবে এই বয়সে আমার মধ্যে রোমান্টিসিজম বলতে আর কিছু নেই। ডক্টর কৌশল্যা বর্মনকে দেখেছেন কি? হাজরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ভদ্রমহিলা বেরিয়ে গেছেন। লক্ষ্য করেছি উনি একটা অটো রিকশাতে চেপে কোথাও গেলেন। ডক্টর হাজরা কি পায়ে হেঁটে গেছেন? হ্যাঁ, হাতে টর্চও দেখেছি, সম্ভবত সি বিচে গেছেন। ওখানে তো যথেষ্ট আলো আছে।
ডক্টর পান্ডে চোখে হেসে বললেন, আলোর তলায় অন্ধকার থাকে। কাল বিকেলের অধিবেশন শেষ হওয়ার পর সি বিচের দিকে যাচ্ছিলুম। হঠাৎ চোখে পড়েছিল মেয়েটি, মানে হাজরার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ওই ঝাউবনের শেষ দিকটাতে একটা যুবকের সঙ্গে কথা বলছে। না, দুজনেই দাঁড়িয়েছিল। তারপর যুবকটি সোজা এদিকে চলে এলো। মেয়েটি বিছে নামল। আমি কাছাকাছি যেতেই সে আমাকে হাই সম্ভাষণ করে উল্টো দিকে চলে গেল। আপনার পর্যবেক্ষণ শক্তি অসাধারণ ডক্টর পান্ডে। ডক্টর পান্ডে গম্ভীর হয়ে গেলেন। যুবকটিকে আমি সমুদ্র বিজ্ঞান ভবনে আমাদের কনফারেন্স হলে দেখেছি। ফিল্মের হিরো টাইপ পোশাক ও চেহারা। আমার দৃঢ় বিশ্বাস সে হাজরার ল্যাব অ্যাসিস্ট্যান্টের প্রেমিক। সম্ভবত হাজরার অজ্ঞাতসারে সে তার প্রেমিকাকে অনুসরণ করে চলে এসেছে। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আপনি মুখে বললে কি হবে ডক্টর পান্ডে? আপনি ভেতরে ভেতরে রোমান্টিক। না না, উল্টোটা। আমি কোনো ঘটনার বাস্তব দিকটাই বিচার করি। হাজরার এসব লক্ষ্য রাখা উচিত। কারণ ধরুন সে কোনো নতুন কিছু আবিষ্কার করলো, বিশেষ করে ওর সাবজেক্ট হলো আণবিক জীববিজ্ঞান। আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কি যেন নামটা? শ্রাবন্তী সেন। হ্যাঁ, শ্রাবন্তী সেটা জানতেই পারে এবং কথা প্রসঙ্গে তার প্রেমিকের কানে কথাটা তুলতেই পারে। এসব ক্ষেত্রে গোপনীয়তা খুব দরকার, কারণ সারা বিশ্বে বিজ্ঞানীদের মধ্যে এখন সহযোগিতার তুলনায় প্রতিযোগিতাই বেশি। আমার ল্যাব অ্যাসিস্ট্যান্টে দিয়ে আমি কাজ করিয়ে নিই, তাদের বেশি পাত্তা দিই না। সেই জন্য তাদের কাউকে সঙ্গে আনিনি। কর্নেল ঘড়ি দেখে বললেন, আপনি ডিনার খাবেন কখন? একজন গেস্ট আসবার কথা, তার জন্য অপেক্ষা করছি। ও, আপনি তো তাকে চেনেন, সমুদ্রবিজ্ঞানী ডক্টর উমেশ ঝা। ডক্টর ঝা সম্ভবত আপনাকে তার কোয়ার্টারে একবেলা খাইয়েছেন। ডক্টর পান্ডের গাম্ভীর্য কেটে গেল। ঠিক ধরেছেন, তবে সেজন্যও না। ওর সঙ্গে আমার কিছু কথা আলোচনা করারও দরকার আছে। গোপন কিছু নয়, জেলিফিশ সম্পর্কে কিছু নতুন তথ্য ডক্টর ঝা এখানে পেয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন জেলিফিশে মানুষের চামড়ার পক্ষে ক্ষতিকর উপাদান প্রচণ্ড। তো বাহ, ডক্টর ঝা এসে গেছেন। উঠলুম কর্নেল সরকার। খোলা বিশাল দরজা দিয়ে দেখলুম একটা গাড়ি এসে হোটেলের লনে ঢুকল। রোগা ঢ্যাঙা এক ভদ্রলোক ব্রিফকেস হাতে নামলেন। গাড়িতে ড্রাইভার আছে। সে গাড়িটা পার্কিং জোনে নিয়ে গেল। ডক্টর পান্ডে গিয়ে ডক্টর ঝায়ের সঙ্গে করমর্দন করলেন। তারপর দুজনে ক্যান্টিন হল অর্থাৎ ডাইনিং হলে ঢুকলেন। কর্নেল বললেন, আমরা 10টায় ডিনার খাবো জয়ন্ত, নাকি তোমার খিদে পেয়েছে? বললুম, না, পকোড়া এখনো হজম হয়নি। কর্নেল চুপচাপ চুর টানতে থাকলেন। মিনিট পাঁচেক পরে একটা অটো রিকশা এসে নিচের রাস্তায় দাঁড়ালো। দেখলুম কৌশলা দেবী এতক্ষণে ফিরলেন। লাউঞ্জে ঢুকে উনি কর্নেলকে দেখতে পেয়ে কাছে এলেন। ডক্টর পান্ডে যে চেয়ারে বসেছিলেন সেটাতেই বসে পড়লেন। তারপর চাপা স্বরে বললেন, হোটেল দ্য শার্কে পরিবেশ বিজ্ঞানী ডক্টর রঘুবীর আচার্যের কাছে আবার গিয়েছিলাম। উনি আমাকে বোনের মতো স্নেহ করেন। কর্নেল দ্রুত বললেন, তাকে কি ঘটনাটা জানিয়েছেন? জানাতে বাধ্য হলুম, আমার মাথা ঠিক নেই। ডক্টর আচারিয়া কি পরামর্শ দিলেন? উনি বললেন, আপনি যা বলছিলেন। এখনই হঠাৎ করে পুলিশকে জানাতে নিষেধ করলেন। পুলিশ হইচই বাঁধাবে এখানে এসে। আর মুখ নিচু করে কৌশলা আরও আসতে বললেন। উনি আপনার সাহায্য নিতে পরামর্শ দিলেন। ডক্টর আচার্যার থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দিল্লিতে একটা বড় সেমিনার হবে, ওর থাকা খুবই নাকি জরুরি। উনি কাল 12টা 5-এর ট্রেনে চলে যাচ্ছেন। তো ডক্টর হাজরা ফিরেছেন? না। কৌশলার মুখে হতাশার ছাপ ফুটে উঠল। তাহলে মেয়েটা পালিয়ে গেছে। পুলিশকে বললে হয়তো ওরা রেল স্টেশন বা বাস স্টেশনে লক্ষ্য রাখতে পারত, কিন্তু এখন আর কিছু করার নেই।
আচ্ছা কৌশল্যা দেবী, আপনি কি শ্রাবন্তীর সঙ্গে কোনো যুবককে কোনো সময় দেখেছেন? কৌশল্যা তাকালেন, একটু পরে বললেন, না তো। তবে সমুদ্র বিজ্ঞান ভবনে কনফারেন্সের প্রথম দিন দুপুরবেলা বুফে লাঞ্চের সময় এক যুবক শ্রাবন্তীর আগে ছিল। সে পিছন ফিরে শ্রাবন্তীর প্লেটে খাবার তুলে দিচ্ছিল দেখেছি। এটা ভদ্রতা হতে পারে। কেন? আর কোনো সময় যুবকটিকে দেখতে পাননি? হ্যাঁ, কনফারেন্স হলে তাকে বসে থাকতে দেখেছি। আমি ভেবেছিলাম কোনো সাংবাদিক। তার হাতে প্যাড আর কলম ছিল। জয়ন্তবাবু চিনতে পারেন। বললুম, না, কলকাতা থেকে যেসব সাংবাদিক এসেছিল সবাই আমার চেনা। তাছাড়া আমাদের জন্য আলাদা প্রেস লেখা জায়গা ছিল। তাকে কি সেখানে দেখেছিলেন? না, আমন্ত্রিত শ্রোতাদের আসনে দেখেছি। তাহলে সে সাংবাদিক নয়। বেশ স্মার্ট চেহারা, ফিল্ম হিরোর মতো দেখতে। কর্নেল বললেন, চলো জয়ন্ত, ডিনার সেরে নেওয়া যাক। কৌশল্যা দেবী, আপাতত আমাদের টেবিলে যোগ দেবেন চলুন। এখন মাথা ঠিক রাখা দরকার। প্লিজ কাকেও যেন জানতে দেবেন না কি ঘটেছে। আসুন, স্বাভাবিক থাকার চেষ্টা করুন। ক্যান্টিন হলে গিয়ে শেষ প্রান্তে চারজনের বসার জায়গা পাওয়া গেল। পাশে খোলা জানলা। সামুদ্রিক হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ছিল, কারণ পূর্বাচল উঁচু জমির ওপর দাঁড়িয়ে আছে। কর্নেলের দাড়ি এলোমেলো হয়ে যাচ্ছিল, তবু তিনি জানলা বন্ধ করলেন না। চুপচাপ আমরা ডিনার খেয়ে উঠে পড়লুম। কৌশল্যা বর্মন বললেন, আমি সুইটে যাই। কাপড় চোপড় বদলাতে হবে। দরকার হলে আমরা পরস্পরকে টেলিফোন করব। পাণ্ডে এবং ঝা তখনও ডিনার শেষ করেননি। দুজনেই কথা বলছেন আর একটু আদ্রু করে খাচ্ছেন। আমাদের ওরা লক্ষ্য করলেন না। সিঁড়িতে দেখা হলো মালবিকা হাজরার সঙ্গে। কর্নেল বললেন, ডক্টর হাজরাকে দেখছি না। মালবিকা গম্ভীর মুখে বললেন, ল্যাব অ্যাসিস্ট্যান্টকে সি বিচে খুঁজে বেড়াচ্ছে। বলেন কি, দেখতে পেয়েছেন বুঝি? সি বিচে আলো আছে, দেখতে পাওয়া যায়। গেল কোথায় মেয়েটি? নরকে, বলেই মিসেস হাজরা দ্রুত নেমে গেলেন। আমাদের সুইটে ঢুকে হাসতে হাসতে বললুম, ভদ্রমহিলা সম্ভবত তার স্বামীর সঙ্গে শ্রাবন্তীর অবৈধ সম্পর্কের কথা জানেন। কর্নেল চুরুর জেলে কি জবাব দিতে ঠোঁট ফাঁক করেছেন। বন্ধ দরজায় জোরালো ধাক্কার শব্দ হলো। দরজা খুলতেই ডক্টর কৌশল্যা বর্মন ঝোড়ো কাকের মূর্তিতেই ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বললেন, মার্ডার! কর্নেল সরকার, আমার সুইটের বাথরুমে মার্ডার! কর্নেল উঠে দাঁড়িয়ে তার দুকাদে জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, শ্রাবন্তীর ডেড বডি? ঝাঁকুনিতে কৌশলা দেবীর উন্মাদিনী ভাবটুকু ঘুচে গেল। ভাঙা গলায় বললেন, হ্যাঁ, শ্রাবন্তীর ডেড বডি। বিভৎস দৃশ্য কর্নেল সরকার। চিত হয়ে পড়ে আছে, চোখ খোলা। আমি বাথরুমের দরজা ঠেলছিলাম, খুলছিল না। শেষে জোরে ঠেলার পর দরজা একটু ফাঁক হলো। অমনি দেখলুম। হায় ঈশ্বর, এবার আরও সর্বনাশ হলো। কর্নেল বললেন, আপনি এখানে চুপচাপ বসুন। জয়ন্ত, তুমি থাকো। আমাকে আপনি চাবি দিন। কৌশল্যা বললেন, চাবি তো বিছানায় ফেলে এসেছি। তাহলে দরজা খোলা যাবে না। আমি ম্যানেজারকে ডুপ্লিকেট চাবি আনতে বলছি। বলে কর্নেল টেলিফোন ডায়াল করলেন। সারা এলে বলেন, সুইট নাম্বার 7 থেকে কর্নেল নীলাদ্রি সরকার বলছি। ম্যানেজার মিস্টার মহাপাত্রকে দিন। মিস্টার মহাপাত্র, আমি কর্নেল সরকার বলছি। 3 তলায় 17 নম্বর সুইটের ডুপ্লিকেট চাবি। ও হ্যাঁ, 2 বোর্ডারকে দিয়েছেন। তাহলে মাস্টার কি নিয়ে এখনই আসুন। আমি আমার দরজার সামনে অপেক্ষা করছি। হ্যাঁ, একটা মারাত্মক ঘটনা ঘটেছে, কিন্তু এখন কোনো উত্তেজনা বা হইচই নয় প্লিজ। শুধু আপনি আসুন মাস্টারকে নিয়ে। ধন্যবাদ। দরজা খোলা রইল। একটু পরে দেখলুম মিস্টার মহাপাত্র হন্তদন্ত এসে গেলেন। তারপর দুজনে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। কৌশল্যা দেবীকে বললুম,
আপনি বরং ব্যালকনিতে গিয়ে বসুন। সিঁড়ি দিয়ে বোর্ডার বা হোটেল বয়রা ওঠানামা করতে পারে। আপনাকে এভাবে এখানে বসে থাকতে দেখলে তাদের কৌতূহল হতে পারে। কৌশল্যা রুমালে চোখ মুছে ব্যালকনিতে গিয়ে বসলেন। আমি দরজা দিকে ঘুরে বসে সিগারেট ধরালুম। একটু পরে ডক্টর বিক্রমজিৎ পাণ্ডে আপন মনে এসে সিঁড়ি দিয়ে তেতলায় নিজের ঘরে চলে গেলেন। এ ঘরের দিকে তাকালেন না। 5 মিনিট পরে কর্নেল এবং মিস্টার মহাপাত্র ফিরে এলেন। কর্নেল তাকে বললেন, যে নাম্বারটা দিলুম ওটা ওসি রণবীর জেনার ব্যক্তিগত নাম্বার। আমার নাম করে বলবেন কি ঘটেছে, এবং তিনি যেন সম্ভব হলে ডিটেকটিভ ইন্সপেক্টর কল্যাণ পটনায়ককে সঙ্গে নিয়ে আসেন। আমার ঘর থেকে সরাসরি বাইরে ফোন করা যাবে না, পিবিএক্স অপারেটর চমকে উঠবে। কাজেই ওকে কর্নেল সরকার, বলে ম্যানেজার নেবে গেলেন। কর্নেল দরজা এঁটে ব্যালকনিতে গিয়ে কৌশল্যা দেবীকে সুইটের চাবি এবং আরও এক গোছা চাবির রিং দিয়ে বললেন, একটা কথা, আপনার চুরি সম্পর্কে পুলিশকে আজ রাতে কিছু বলবেন না। আপনি বলবেন বিকেলে সি বিচ থেকে ফিরে সুইটে ঢুকেছিলেন, কিন্তু বাথরুমে যাননি। তারপর নিচে গিয়ে ডক্টর হাজরাকে বলেন শ্রাবন্তীকে দেখতে পাচ্ছেন না, সে আপনার সুইটে থাকে, কাজেই তার খোঁজ আপনি নিতেই পারেন। তারপর আপনি হোটেল দ্য শার্কে ডক্টর আচার্যের কাছে একটা ব্যক্তিগত মেসেজ দিতে গিয়েছিলেন, ফিরে এসে আমাদের সঙ্গে ডিনার করে। হ্যাঁ, এর পরের অংশটা ঠিকঠাক বলবেন। কৌশল্যা দেবী রুমালে একবার চোখ মুছলেন। আমি ভাবতে পারিনি এমন কিছু ঘটবে। ঘুটে যখন গেছে ঠান্ডা মাথায় তার মুখোমুখি দাঁড়াতেই হবে, বলে কর্নেল এসে বসলেন। চুরুট ধরিয়ে আস্তে আস্তে বললেন, খুনি শ্রাবন্তীর গলায় নাইলনের দড়ির ফাঁস আটকে শ্বাসরুদ্ধ করে মেরেছে। দড়িটা লম্বা। আমার ধারণা শাওয়ারে তাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করেছিল, যাতে আত্মহত্যা বলে মনে হয়। খুনি পারেনি। শ্রাবন্তী ছিপছিপে গড়নের মেয়ে, তত কিছু ওজন নয় তার শরীরের। আমার অনুমান 50 কিলোগ্রাম ওজন নয়, বড়জোর 45 থেকে 47 কেজি। নাইলনের দড়িটা কি এখনো গলায় জড়ানো আছে? হ্যাঁ, ঝোলানোর চেষ্টা করেছিল কমোডে উঠে। কমোডের নিচে বালি পড়ে আছে। জুতো খুলে রেখে কমোডে চড়েছিল খুনি। ব্যর্থ চেষ্টার পর পালিয়ে যায়। দরজা তো ভেতর থেকে খোলা যায়। দরজার সামনে একই বালি। অবশ্য আমাদের অনেকের জুতো তলায় সামুদ্রিক বালি ছিল। আমার ছিল না। কর্নেল হাসবার চেষ্টা করে বললেন। হ্যাঁ, তুমি এবেলা বেরোওনি। আস্তে বললুম, কর্নেল, মিসেস হাজরা খুনি নয় তো? হতেই পারেন, তবে যতক্ষণ না কোনো প্রমাণ পাচ্ছি চুপচাপ থাকাই উচিত। কর্নেল এক রাস ধোঁয়া ছেড়ে বললেন, অদ্ভুত, আমার ইনটিউশনের বড়াই করি, অথচ তখন কৌশল্যা দেবীর খাটের তলায় উকি দিলুম, বাথরুমে গেলুমই না। এমন তো হতেই পারে আমরা ঘরে ঢোকার সময় খুনি বাথরুমের দরজা বন্ধ করে তখনও ভেতরেই ছিল। আসলে তখন ফাইল চুরির ব্যাপারটা নিয়েই ব্যস্ত ছিলুম। শ্রাবন্তীর খোপা লক্ষ্য করেছেন? খোপার যেটুকু দেখতে পেয়েছি তাতে বুঝেছি ফুলগুলো সে বাইরে কোথাও ফেলে দিয়ে এসেছিল। শুধু দুটো ফুল খোপায় আটকে ছিল, একটা পড়েছিল ব্যালকনিতে, একটা খাটের পাশে। সে তো দেখেছি, আপনি কুড়িয়ে নিলেন। এবার বোঝা যাচ্ছে মেয়েটা ঘরে ফিরে ব্যালকনিতে দাঁড়িয়ে খুনির সঙ্গে কথা বলছিল। খুনি তাকে ভেতরে কোনো ছলে ডেকে আনে, তারপর ব্যালকনি দরজা ভেজিয়ে দেয়। সম্ভবত কোনো গোপন কথা আলোচনা ছল করেছিল। মেঝের কার্পেট লক্ষ্য করেছেন? খুন করেছে মেঝেতে, 2 খাটের মধ্যখানে, কিন্তু নারকেল ছোবড়ার কার্পেট মেঝের সঙ্গে সেটে আছে দেখে এলুম। শুধু একটুখানি জায়গা কুঁচকে আছে। ওটা তখন কৌশল্যা দেবীর সঙ্গে গিয়েও লক্ষ্য করেছিলাম, কিন্তু গুরুত্ব দিইনি। এই দেখো, জুতো ডগা দিয়ে কার্পেটটা একটু কুঁচকে দিলাম। লক্ষ্য করেছো?
গুরুত্বপূর্ণ মনে হবে কি দেখলে পরে? না। কর্নেল ডাকলেন। ডক্টর বর্মন, ঘরে এসে বসুন এবার। কৌশলা দেবী ঘরে এসে কর্নেলের বিছানায় পা ঝুলিয়ে বসলেন। তাকে এখন শান্ত এবং কিছুটা নির্বিকার দেখাচ্ছিল। বললেন, আমি আপনার মেয়ের বয়সী কর্নেল সরকার, আমাকে আপনি নাম ধরে ডাকবেন। কর্নেল শান্তভাবে হাসলেন। ঠিক আছে, তুমি আমার মেয়ে, তবে আমি চিরকুমার। সামরিক জীবন আমাকে যদি গিলে না খেত তাহলে আমি হয়তো বিয়ে করতাম এবং আমার মেয়ে জন্মালে এতদিনে তোমার বয়সী হতো। তুমি, আমার অনুমান, বড়জোর 35 বছর বয়সী। কৌশলা মুখ নামিয়ে বললেন, আমি এ মাসে 35 পেরিয়ে 36-এ পড়েছি। জয়ন্ত, দেখো কেমন নির্ভুল আমার হিসেব। তুমি কত ভেবেছিলে? বললুম, আমার অনুমান ছিল কৌশলা দেবীর বয়স 30-এর বেশি নয়। কৌশল্যা বললেন, আমি বাংলা বলতে পারি না, যদিও আমার জন্ম হয়েছিল ত্রিপুরার আগরতলায়। আমি বড় হয়েছি দিল্লিতে মামার বাড়িতে। আমার মামা জগদীপ সিনহাকে আপনি ভালোই চেনেন, তিনি আপনার বন্ধু, তাই না? তো মামি মার্কিন মহিলা, তাই আমার বাংলা শেখা হয়নি। আর জয়ন্তবাবু, আপনি আমাকে কৌশল্যা দিদি বললে খুশি হব। কর্নেল শুধরে দিলেন। বাঙালিরা কৌশল্যাদি বলবে, দিদি অবশ্য সম্ভাষণে। টেলিফোন বাজল। কর্নেল দ্রুত রিসিভার তুলে সাড়া দিলেন। মিস্টার মহাপাত্র, মিস্টার জেনা আসছেন? মিস্টার পট্টনায়ক? ঠিক আছে, একটা হইচই উত্তেজনা তো হবেই। হত্যাকাণ্ড। না না, আপনি কি করতে পারতেন? কোনো সমস্যাই নয়। পুলিশ এলে বুডাররা জানবে। অনেকে অবশ্য দরজায় এটে শুয়ে পড়েছেন, কাজেই তত কিছু ভিড় হবে না। ডক্টর হাজরা এইমাত্র ফিরলেন। ঠিক আছে, ওরা স্বামী স্ত্রী খেয়ে নিন। এখন ওদের কিছু বলবেন না, যথাসময়ে পুলিশই ওদের জানাবে। ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই, রাখছি। কর্নেল উঠে গিয়ে দরজা খোলা রাখলেন। বললুম, কি ব্যাপার দরজা? বৃদ্ধ রহস্যবেদী আমার কথার ওপর বললেন, স্পিকলি নট, চুপচাপ বসে থাকো। 2-3 মিনিটের মধ্যেই ডক্টর পরিমল হাজরা এবং তার স্ত্রী মালবিকা হাজরাকে দরজার সামনে দেখা গেল। মালবিকা আমাদের ঘরের দিকে না তাকিয়ে চটির শব্দ তুলে চলে গেলেন। ডক্টর হাজরা থমকে দাঁড়ালেন। বললেন, একটু কথা আছে কর্নেল সাহেব। কর্নেল বললেন, স্বচ্ছন্দে ভেতরে এসে কথা বলতে পারেন। একটু দ্বিধার সঙ্গে পরিমল হাজরা ঘরে ঢুকলেন। কৌশল্যাদিকে দেখে ইংরেজিতে বললেন, আপনি আছেন এখানে, ভালোই হলো। আপনি তখন শ্রাবন্তীকে খুঁজছিলেন? কৌশল্যাদি বললেন, খুঁজছিলাম, মানে তাকে অনেকক্ষণ আমার ঘরে বা নিচে কোথাও দেখিনি, তাই একটু উদ্বিগ্ন হয়েছিলাম। সে একজন যুবতী মেয়ে। ফিরেছে কি শ্রাবন্তী? না, সে ফিরে এলে এখানে কেন আড্ডা দেব? আমি কোথাও তাকে খুঁজে না পেয়ে ফিরে এলুম। ভাবলুম এতক্ষণে নিশ্চয়ই ফিরেছে। মালবিকা বলছিল, না ফিরে থাকলে আপনি হোটেলের ম্যানেজারকে নিশ্চয়ই জানাতেন। ম্যানেজার কার সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত দেখে চলে এলুম। রাত 11টা কখন বেজে গেছে। আপনি আমার কথা শুনে তখন সর্বনাশ বলে ছুটে গেলেন কেন জানতে পারি? ডক্টর হাজরা আসতে বললেন। এখানে শ্রাবন্তী আমার সঙ্গে আসার পর অচেনা অজানা এক যুবককে গায়ে পড়ে তার সঙ্গে আলাপ করতে দেখেছিলুম। বকাটে ধরনের যুবক, তাই ভেবেছিলুম শ্রাবন্তী তার ছলনায় পড়ে সি বিচে গেছে। আজকাল তো সর্বত্র মানে নারী ধর্ষণ আর খুন খারাপি হচ্ছে, তাই আমার প্রচণ্ড আতঙ্ক জেগেছিল। ওই বকাঠে ছোকরার ফাঁদে পা দিয়ে শ্রাবন্তী হয়তো বিপদে পড়েছে। কর্নেল বললেন, ডক্টর হাজরা কিছু মনে করবেন না। বিকেলে দুর্গপ্রাসাদের ধ্বংসস্তূপের কাছে আপনি আর শ্রাবন্তী পাশাপাশি বসেছিলেন, আমি দেখেছি। কৌশল্যাদি বললেন, আমিও দেখেছি। আপনি তার খোপায় ফুল গুজে দিচ্ছিলেন। ডক্টর হাজরা নিমেষে ক্রুদ্ধ হয়ে বললেন,
ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। কর্নেল একটু হেসে বললেন, নিশ্চয়ই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এখনো শ্রাবন্তী ফিরে এলো না। আপনি পুলিশকে জানাননি কেন? এখনই সুইটে ফিরে জানাচ্ছি। আমি আপনার পরামর্শ নিতে চেয়েছিলাম। ঠিক এই সময় সিঁড়িতে কয়েক জোড়া জুতোর শব্দ হলো। তারপর কয়েকজন পুলিশকে দেখা গেল। একজন পুলিশ অফিসার কর্নেলকে দেখে বলে উঠলেন, এই যে কর্নেল সরকার, চলুন লাশটা দেখি। লক্ষ্য করলুম ডক্টর হাজরা পাথরের মূর্তিতে পরিণত। এ যাবৎ কর্নেলের সঙ্গী হয়ে অনেক খুন খারাপি দেখেছি। তাছাড়া সাংবাদিকদের তো কত বিচিত্র বা বিভৎস দৃশ্য দেখতে হয়। তাই শ্রাবন্তীর মৃতদেহ দেখে তৎক্ষণাৎ আমার মনে কোনো বিকার জাগেনি। পুলিশের সঙ্গে ফটোগ্রাফার এবং ডাক্তার এসেছিলেন। ফটোগ্রাফার যথারীতি বাথরুমে ঢুকে নানা দৃষ্টিকোণ থেকে ক্যামেরার শাটার টিপছিলেন, ফ্ল্যাশ বাল্ব ঝিলিক দিচ্ছিল। তারপর ডাক্তার লাশ পরীক্ষা করে শ্রাবন্তীকে মৃত ঘোষণা করেছিলেন। ডক্টর হাজরা কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি লাশ শনাক্ত করেছিলেন। কৌশলাদিও পুলিশের কাছে কর্নেলের কথা মতো বিবৃতি দিয়েছিলেন। তারপর ওসি মিস্টার জেনা এবং ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ক সুইটের ভিতরটা তন্ন তন্ন করে খুঁজে কোনো ক্লু বের করার চেষ্টা করছিলেন। জানি না তারা কিছু পেয়েছিলেন কিনা। ব্যালকনিতে গিয়ে দুই পুলিশ অফিসার কর্নেলের সঙ্গে একান্তে কিছু কথা বলার পর ম্যানেজার মিস্টার মহাপাত্রকে নির্দেশ দিয়েছিলেন কাল সকাল 9টা পর্যন্ত হোটেলের কোনো বোর্ডার যেন চেক আউট না করেন। তা তিনি যেই হন বা তার ট্রেন বাস ফেল হোক। রাতভর হোটেল ঘিরে পাহারা দেবে পুলিশ বাহিনী। ততক্ষণে অ্যাম্বুলেন্সে শ্রাবন্তীর লাশ চালান দেওয়া হয়েছিল। কৌশলাদি ওই সুইটে থাকতে পারবেন না বলায় ম্যানেজার দোতলায় একটা খালি সিঙ্গল সুইটের ব্যবস্থা করেছিলেন। নিচের লাউঞ্জে পুলিশ অফিসারদ্বয় ডক্টর হাজরাকে একান্তে ডেকে তার বিবৃতি নেওয়ার পর তিনি 3তলায় তার 19 নম্বর সুইটে চলে যান। শ্রাবন্তীর বাড়ির ঠিকানা তার কাছে জেনে পুলিশের পক্ষ থেকে কলকাতায় খবর যাবে। শ্রাবন্তীর বিছানায় বালিশের তলায় তার পার্স ছিল, কিন্তু সুইটের ডুপ্লিকেট চাবি পাওয়া যায়নি। সুইটের দরজায় ইন্টারলকিং সিস্টেম, তাই চাবি ঢোকানো ছিদ্র ওসি মিস্টার জেনা গালা দিয়ে বন্ধ করে সিল করে দিয়েছিলেন। দরজার সামনে দুজন কনস্টেবল দুটো চেয়ারে বসে বাকি রাতের জন্য পাহারা দিচ্ছিল। অত রাতে শ্রাবন্তীর ব্যাগেজ পরীক্ষার মেজাজ ছিল না পুলিশের। রাত 12:30টায় কর্নেল আর আমি নিজেদের সুইটে ফিরে শুয়ে পড়েছিলাম। আমার ঘুম আসতে চাইছিল না। বারবার জীবিত শ্রাবন্তীকে মনে পড়ছিল। তাকে তত খুঁটিয়ে লক্ষ্য না করেও এটুকু বুঝতে পেরেছিলাম ওই ছিপছিপে গড়নের মোটামুটি সুন্দরী মেয়েটি মেধাবী এবং নিশ্চয়ই আণবিক জীববিজ্ঞানে তার উচ্চস্তরের ডিগ্রি আছে। হয়তো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। অনেক লড়াই করে তাকে মাথা তুলতে হয়েছিল। ডাক্তার হাজরা প্রখ্যাত বিজ্ঞানী, তার সহকারী হওয়ার যোগ্যতা তো তার থাকার কথা। হ্যাঁ, ডক্টর হাজরার চরিত্র দোষ আছে। প্রায় বাবার বয়সী এই বিজ্ঞানীর পাল্লায় পড়ে হতভাগিনী শ্রাবন্তীকে অনেক বজ্জাতি হাসি মুখে সহ্য করতে হয়েছে। স্পষ্ট বোঝা যায় সে ক্যারিয়ারের স্বার্থেই ডক্টর হাজরার বিরুদ্ধে প্রতিবাদ করতে কিংবা চাকরি ছেড়ে দিতে পারেনি। হঠাৎ কর্নেলের একটা কথা মনে পড়েছিল। পাগলাবাবুকে কফি খাইয়ে এসে কথা প্রসঙ্গে কর্নেল বলেছিলেন যে কারো ব্যাপারে তার নাক গলানোর ইচ্ছে নেই। তারপর আমার প্রশ্নের জবাবে তিনি কোন বিজ্ঞানী কোথায় ঘুরছেন সেই বিবরণ দিয়ে প্রশ্নটা প্রকারান্তরে চেপে দিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে নিশ্চয়ই তার চোখে অর্থাৎ বাইনোকুলারে কোনো রহস্যজনক ব্যাপার ধরা দিয়েছিল। তারপর কৌশলাদির গুরুত্বপূর্ণ ফাইল উধাও হয়ে গেল এবং বাথরুমে শ্রাবন্তীর লাশ দেখা গেল। ধুরন্ধর বৃদ্ধকে কাল সকালে উত্ত্যক্ত করতেই হবে। তার চেয়ে বড় অদ্ভুত ব্যাপার, এখানে আসার পর
কিংবা হয়তো কলকাতা থেকে রওনা হওয়ার আগেই তিনি স্থানীয় পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কেন? কেউ দরজায় নক করছিল। উঠে বসে দেখি খোলা ব্যালকনি দিয়ে ঝলমলে রোদ ঢুকছে ঘরে। 7টা বাজে। কখন ঘুম এসেছিল কে জানে। কর্নেলের বিছানা খালি। দরজা খুললে হোটেল বয় নব বেডটি দিয়ে গেল। বললুম, নিচে কি হচ্ছে নব? নব বলল, পুলিশ বোর্ডারদের একে একে ডেকে জেরা করছে, নাম ঠিকানা জেনে নিচ্ছে স্যার। এমন ঝামেলা পূর্বাঞ্চলে কখনো হয়নি। কর্নেলকে দেখেছ? উনি ভোরে বেরিয়ে গিয়েছিলেন। পুলিশ অফিসাররা ওকে বেরোতে বাধা দেননি। অন্যদের বেরোতে দিয়েছে? না স্যার, আপনাদের দুজনকে নিয়ে মোট 11 জন বোর্ডার। দোতলা থেকে 4 তলায় সিঙ্গেল আর ডাবল সুইট মিলে মোট 12টা। 3 তলায় 17 নম্বর এখন খালি। দরজায় পুলিশ পাহারা দিচ্ছে। বোর্ডাররা কি ক্যান্টিনে এখন? কেউ কেউ ক্যান্টিনে, কেউ কেউ লনে বসে আছেন। ঠিক আছে, তুমি এসো। নব পা বাড়াতে গিয়ে ঘুরল, আসতে বলল, একটা কথা পুলিশকে বলতুম, কিন্তু ম্যানেজার সাহেব বলেছেন হোটেলের কোনো স্টাফ কোনো বেফাস কথা পুলিশকে না বলে, তাই বলিনি। কিন্তু আপনি কর্নেল সাহেবের সঙ্গে এসেছেন, আপনাকে বলছি। কর্নেল সাহেবকে বলার হয়তো সুযোগ পাবো না, আপনি আমার হয়ে বলবেন। তবে স্যার, আমি সামান্য স্টাফ, কথাটা যে আমিই বলেছি তা যেন পুলিশের কানে না যায়। তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো। নব উকি মেরে দরজার বাইরে করিডোর দেখে নিয়ে ফিসফিস করে বলল, কাল সন্ধ্যার একটু আগে যখন বৃষ্টি পড়ছিল, তখন খুন হয়ে যাওয়া ভদ্রমহিলা ভিজতে ভিজতে লাউঞ্জে এসে ঢুকলেন। তার পেছন পেছন আপনার বয়সী এক ভদ্রলোক ঢুকল। তারপর দুজনে রিসেপশনে গেল। আমি রিসেপশনে বোর্ডারদের অর্ডার মতো চা, কফি, পকোড়া স্লিপ নিচ্ছিলুম। কানে এলো ভদ্রমহিলা বলছেন, আমাদের একটা সিঙ্গেল সুইট খালি আছে দোতলায়, সেটা একে দিন। রিসেপশনে কমলাদি আর দাসবাবু ছিল। তারা বলল ওটা রিজার্ভ আছে, দেওয়া যাবে না। ভদ্রলোক চলে গেল। জিজ্ঞেস করলুম, সিঙ্গেল সুইটটা কি সত্যি রিজার্ভ ছিল? ওখানে তো গত রাত থেকে কৌশল্যাদি আছেন। নব বলল, সেই কথাটাই তো বলছি স্যার। ওই ভদ্রলোককে নাকি কমলাদি আর দাসবাবু দুজনেই চেনে। দুজনেই বলছিল লোকাল ছেলে, নিউ চন্দনপুর টাউনশিপে বাড়ি ওর। স্ফূর্তি মারতে চায়। মহিলা ওর পাল্লায় পড়েছে, সাবধান করে দিতে হবে। নব চলে গেলে শ্রাবন্তীর যে ইমেজ মনের ভেতর গড়ে তুলেছিলুম তা ভেঙে চুরমার হয়ে গেল। শ্রাবন্তী কি তাহলে খারাপ মেয়ে ছিল? দরজা বন্ধ করে ব্যালকনিতে বসলুম। চা শেষ করে সিগারেট ধরিয়ে নিচের লনে উঁকিয়ে দিলুম। দেখলুম ডক্টর পাণ্ডে তার বয়সী এক ভদ্রলোকের সঙ্গে বেঞ্চে বসে কথা বলছেন। ছড়িয়ে ছিটিয়ে আরও কয়েকজন পুরুষ ও নারী। কেউ পাচারি করছেন, কেউ গম্ভীর মুখে বসে আছেন। মেঘ ফুঁড়ে সূর্য নরম রোদ ছড়াচ্ছে। এখন হাওয়া কম, তবু এখানকার সমুদ্র সবসময় বিক্ষুব্ধ। দূরে সমুদ্রে জলে রোদ প্রতিবিম্বিত হয়ে তরল সোনার লাবণ্যে পরিণত। অনেক দূরে একটা সাদা জাহাজ একবার দেখা দিচ্ছে, একবার ঢেউয়ের আড়ালে ঢাকা পড়ছে। বিচে এবং ডান দিকের বালিয়াড়িতে যারা আছে তারা অন্য সব হোটেলের লোক। একটু পরে বাঁ দিকে দুর্গপ্রাসাদের ধ্বংসস্তূপের উত্তর প্রান্তে বৃদ্ধ প্রকৃতি বিজ্ঞানীকে আবিষ্কার করলুম। তিনি চুপচাপ দাঁড়িয়ে খাড়ির নিচে ব্যাকওয়াটার দেখছেন মনে হলো। তারপর চোখে পড়ল কাল বিকেলে দেখা একই দৃশ্য। পাগলাবাবু গাধাটার পেছনে লেগেছেন। গাধাটা উত্তক্ত হয়ে কেয়া ঝোপের ভেতর ঢুকে গেল। পাগলাবাবুও ঢুকলেন। তারপর সম্ভবত কালকের মতো গাধাটা লাথি খেয়ে দৌড়ে বেরিয়ে এলেন। পিচ রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি আঙুল তুলে হুমকি দেওয়ার পর কর্নেলকে দেখতে পেলেন। অমনি ঝোপঝাড় কাশবনের ভেতর দিয়ে চড়াই ভেঙে তিনি কর্নেলকে সহাস্যে কিছু বলে হাত বাড়ালেন। অবাক হয়ে দেখলুম কর্নেল তার সঙ্গে হ্যান্ডশেক করছেন। তাদের ওপর সরাসরি রোদ পড়ায় স্পষ্ট দেখা যাচ্ছিল।
পাগলাবাবু কর্নেলকে দুহাত নেড়ে কিছু বোঝাচ্ছিলেন। তারপর কর্নেল সোজা ঝোপঝাড়ের ভেতর দিয়ে নেমে এলেন, পাগলাবাবু তার পেছনে। একটু পরে ওখানে উঁচু ও ঘন কেয়া বনের ভেতর দুজনেই অদৃশ্য হয়ে গেলেন। খানিক পরে দুজনকে পিচ রাস্তায় দেখতে পেলুম। হোটেলের নিচে বাঁ দিকে রাস্তার ধারে বিচে যাওয়ার পথের সঙ্গমস্থলে রোড সাইড ক্যাফে। কর্নেল পাগলাবাবুকে এক কাপ কফি দিয়ে রাস্তা পেরিয়ে হোটেলের গেটে এলেন। গেটের নিচে পুলিশ ভ্যান এবং গেটে পুলিশ প্রহরী। কর্নেলকে তারা স্যালুট ঠুকল। তারপর কর্নেল হোটেলের নিচে অদৃশ্য হলেন, কিন্তু তিনি ওপরে এলেন না। কিছুক্ষণের মধ্যে কফি পান শেষ করে পাগলাবাবু পেপার কাপটিকে কিক করে দূরে ফেললেন। তারপর শুরু হলো তার নাচ গান। পাখি সব করে রব, রাতি পোহাইল, মাইরি রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, মাইরি সকলি ফুটিল, পাখি সব করে রব, মাইরি বলছি রাতি পোহাইল। রোড সাইড ক্যাফে এবং পুলিশ ভ্যানের লোকেরা দৃশ্যটা ভিড় করে উপভোগ করছিল। কিছুক্ষণ পরে নাচ গান থামিয়ে পাগলাবাবু ঊর্ধ্বশ্বাসে দৌড়লেন। কেন দৌড়লেন বুঝতে পারলুম। গাধাটা কেয়া ঝোপ থেকে বেরিয়ে এসে ছবির মতো দাঁড়িয়ে আছে। গাধাটা কি বেওয়ারিশ? দৃশ্যটা দেখা হলো না। দরজায় নক করল কেউ। দুবার নক মানে কর্নেল। দরজা খুলে দেখলুম তিনিই বটে। অভ্যেস মতো বললেন, মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। একটু হেসে বললুম, মর্নিং বস। দুর্গপ্রাসাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে ব্যাকওয়াটারে কি আবার কোনো লাশ দেখছিলেন? কর্নেল ক্যামেরা আর বাইনোকুলার টেবিলে রেখে বসলেন। বললেন, ব্যাকওয়াটারে জেলেদের মাছ ধরা দেখছিলাম। আসতে বললুম, একটু গোয়েন্দাগিরি করার সুযোগ পেয়েছি। অবশ্য এতে আমার কৃতিত্ব নেই। নবচন্দ্রের ভলান্টারি কনফেশন। কাল সন্ধ্যার আগে বৃষ্টির সময় শ্রাবন্তীর সঙ্গে সেই যুবক। আমাকে হতাশ করে ধুরন্ধর রহস্যবেদী বললেন, ম্যানেজার মিস্টার মহাপাত্র আমাকে জানিয়েছেন যুবকটি নিউ চন্দনপুরের বাসিন্দা। তার চেয়ে অদ্ভুত ব্যাপার, সে মাছ ব্যবসায়ী মহিতোষ বিশ্বাসের ভাগ্নে অমল রায়। কলেজে নাকি কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করেছিল, কিন্তু ফিল্মের নেশায় আর এগোতে পারেনি। সে থাকে ভুবনেশ্বরে, মাঝে মাঝে বাড়ি বেড়াতে আসে। মামার সাহায্যে সে সমুদ্রবিজ্ঞান অফিস থেকে তার ডিগ্রি ডকুমেন্ট দেখিয়ে কনফারেন্সের ডেলিগেট কার্ড জোগাড় করেছিল। বললুম, ভেবেছিলাম আপনাকে চমকে দেব, আমার দুর্ভাগ্য। কর্নেল মিটিমিটি হেসে বললেন, এবার তোমাকে একটু চমকে দিই, একটুখানি চমক মাত্র। কৌশল্যার ডবল বেড সুইট, অর্থাৎ 17 নম্বরের ব্যালকনির ঠিক নিচে ফুলের ঝোপে ডুপ্লিকেট চাবিটা পড়েছিল। 6টায় বেরিয়ে গিয়ে আমি ওটা আবিষ্কার করেছিলাম। এখন গিয়ে দেখলাম ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ককে। ওখানে চাবি কেন ছুঁড়ে ফেলেছিল খুনি? খুনের চাবি ছুঁড়ে ফেলার কারণ খুঁজে পাচ্ছি না, তাই আমার ধারণা ব্যালকনিতে দাঁড়িয়ে খেলা ছলে চাবিটা শ্রাবন্তী আঙুলের ডগায় নাচাচ্ছিল। হঠাৎ হাত ফসকে পড়ে গিয়েছিল। অনেকের এই চাবি নাচানো অভ্যাস থাকে, তবে এ থেকে সিদ্ধান্ত করা যায় খুনি তার সঙ্গেই ঠুকেছিল এবং শ্রাবন্তী সত দরজা খুলে ব্যালকনিতে গিয়ে লক্ষ্য করছিল কৌশল্যাকে, কারণ কৌশল্যা দুর্গপ্রাসাদ থেকে নেমে রাস্তার উল্টো দিকে হোটেল দ্য শার্কে ডক্টর আচার্যের সঙ্গে গল্প করছিলেন। তখন বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, কৌশল্যাদি বলেছিলেন, মনে পড়ছে। এখন কথা হলো, অমল সুইট খালি নেই শুনে তখনই বেরিয়ে যায়। রিসেপশন কর্মী কমলা দেবী আর দণ্ডধর দাস অমলকে চেনেন। অমলকে তারা তাদের রাত 9টা পর্যন্ত ডিউটির সময়ে আর দেখতে পাননি, কাজেই অমল খুনি হতে পারে না বলে কর্নেল বাথরুমে ঢুকলেন। একটু পরে তিনি বেরিয়ে এসে বললেন, চলো 8টা 10 বাজে ক্যান্টিনে গিয়ে কফি খাওয়া যাক। মহিতোষবাবুকে ভোরবেলা
রিসেপশন থেকে ফোনে হোটেলের ঘটনা সংক্ষেপে জানিয়ে দিয়েছি। আজকের দিনটা হোটেলেই থাকছি। কাল সকালে ওকে ফোনে জানাবো ওর বাড়ি যাওয়া হচ্ছে কিনা। প্যান্ট শার্ট পরে নিয়ে বললুম, পুলিশ বোর্ডারদের জিজ্ঞাসাবাদ করছে কোথায়? বাড়ির কাছে। হ্যাঁ, ব্যালকনি দরজা বন্ধ করে দাও। ঘরে আমার দামি ক্যামেরা ইত্যাদি আছে। তা দিচ্ছি, তবে দিন দুপুরে দোতলার ব্যালকনিতে পুলিশের চোখের সামনে চোর ঢুকবে না। কর্নেল হাসলেন। সমুদ্র থেকে ভূত এসে ঢুকতে পারে। কত চোর এই সমুদ্রে ডুবে মরে যে ভূত হয়নি তা কে বলতে পারে? সেই ভূত সব লন্ডভন্ড করে পালাক, এটা ঠিক নয়। সিঁড়িতে নামবার সময় আমার বুদ্ধিশুদ্ধি খুলে গেল। বললুম, হ্যাঁ, মাঝে মাঝে এই সমুদ্র সত্যি ভুতুড়ে হয়ে ওঠে। আচমকা প্রচণ্ড হাওয়া এসে ঘরে জিনিসপত্র উল্টে ফেলে। পরশু অ্যাস্ট্রেটা উল্টে পড়েছিল। অত ভারী পাথরের অ্যাস্ট্রে। তুমি বোঝো সবই জয়ন্ত, তবে একটু দেরিতে। লাউঞ্জের দক্ষিণ প্রান্তে বারের সামনে পুলিশের রীতিমতো অফিস বসেছে। টেবিলের 3 দিকে 3টে চেয়ার। ওসি এবং ডিটেকটিভ ইন্সপেক্টর 2টো চেয়ারে বসেছেন। একটা চেয়ারে বসে আছেন এক প্রৌঢ় ভদ্রলোক। পরনে টাই স্যুট, সম্ভবত কোনো ব্যবসায়ী বোর্ডার। ক্যান্টিনে ঢুকে দেখলুম ডক্টর হাজরা এবং পান্ডে গম্ভীর মুখে চাপা গলায় কথা বলছেন। মিসেস মালবিকা হাজরা অন্য একটা টেবিলে একা বসে চুলের ক্লিপ দিয়ে কানে সুড়সুড়ি দিচ্ছেন। চোখ বন্ধ, খুব আরাম পাচ্ছেন মনে হলো। কৌশলাদি শেষ প্রান্তের টেবিলে জানলার ধারে একা বসে চা বা কফি পান করছেন। আমাদের চোখের ভাষায় কাছে ডাকলেন। কর্নেলকে দেখে ডক্টর পান্ডে বললেন, কি সর্বনাশ হলো দেখুন কর্নেল সরকার, আমি 9:30টার ট্রেন মিস করব। কর্নেল বললেন, আপনার স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে? স্টেটমেন্ট কি বলছেন, জেরা আর উদ্ভট সব প্রশ্ন। আমি থাকি পাটনায়, আমি কোশমিনকালে শ্রাবন্তীকে দেখিনি। ডক্টর হাজরার সঙ্গেও এখানে এসে পরিচয় হয়েছে। জেরা শেষ হলে তো বোর্ডারদের চলে যেতে অসুবিধা নেই। আপনি কি ওদের জানিয়েছেন 9:30টার ট্রেনে আপনি ফিরবেন? বলেছি। ডিটেকটিভ ইন্সপেক্টর সোজা বললেন, সব বোর্ডারদের সঙ্গে কথা বলার পর সকলের বক্তব্য একসঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হবে, তারপর আমরা যেতে পারবো। আমরা দেখছি কয়েদি। ডক্টর হাজরা বললেন, আমার ট্রেন ছিল আজ 12:30টায়, কিন্তু মিসেস বায়না ধরেছেন 2 দিন থাকবেন। কর্নেল বললেন, আসলে মার্ডার কেস। পূর্বাচল হোটেলের মালিকরা সুনামহানির ভয়ে সম্ভবত পুলিশের ওপর মহলে চাপ দিয়েছেন। আমার অবস্থাও তাই। ডক্টর পান্ডে বললেন, তবু তো আপনাকে বেরোতে দিয়েছিল। আপনি রিটায়ার্ড সামরিক অফিসার। অবশ্য আমার কানে এসেছে আপনি নাকি সিবিআইয়ের সঙ্গে যুক্ত। কর্নেল হাসতে হাসতে বললেন, ভুল শুনেছেন ডক্টর পান্ডে, তবে এইটা ঠিক, কোনো রহস্যজনক ঘটনা ঘটলে তাতে আমি নাক গলাই। ডক্টর হাজরা বাঁকা হেসে বললেন, আমি কলকাতার লোক, আমি জানি কর্নেল নীলাদ্রি সরকারের অন্য পরিচয়। কাজেই আশা করছি আমার ল্যাব অ্যাসিস্ট্যান্টের খুনি ধরা পড়বে। কর্নেল শুধু বললেন, দেখা যাক। আমরা দুজনে কৌশলাদির টেবিলে গেলুম। কর্নেল তার পাশে বসলেন। আমি উল্টো দিকে চেয়ারে বসলুম। কৌশলাদি আসতে বললেন, পুলিশকে সব বোর্ডারে জিনিসপত্র সার্চ করতে বললে আমার ফাইলটা হয়তো পাওয়া যেত। কর্নেল একটু হেসে বললেন, খুনি সম্ভবত এত বোকা নয় যে তোমার ফাইল হোটেলে রেখে দেবে। সেটা বাইরে পাচারের প্রচুর সুযোগ পেয়েছিল, কারণ কাল সন্ধ্যার আগে বৃষ্টির সময় তুমি হোটেল দ্য শার্কে ডক্টর আচার্যের কাছে গিয়েছিলে। কৌশলাদির মুখে বিষাদের ছাপ পড়ল। আমি বললুম, কৌশলাদি, আপনি তো নিজেই রিসার্চ করে ওই ফর্মুলাই বলছি উদ্ভাবন করেছেন। কাজী ফর্মুলা আপনার জানা। আপনার ফর্মুলা চোর তা নিয়ে মুখ খোলার আগেই আপনি সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দিন যে এই ফর্মুলা আপনার উদ্ভাবিত। কৌশলাদি তেমনি চাপা স্বরে বললেন, আমার উদ্ভাবিত প্রক্রিয়া খুব সাংঘাতিক।
ভারতের কোনো শত্রু রাষ্ট্রের হাতে তা পড়লে ওই প্রক্রিয়ার সাহায্যে কত ভয়ঙ্কর ভাইরাস ভারতের মাটিতে তারা ছড়িয়ে দেবে। হয়তো রাতারাতি দেখা যাবে দেশের কোথাও কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি বিষাক্ত পোকামাকড়। তাদের বিষ দ্রুত সংক্রামিত হবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শিউরে উঠে বললুম, কি সর্বনাশ! এই ধরনের গবেষণা করা উচিত হয়নি কৌশল্যাদি। আমি তো ভাবিনি আমার গবেষণা কোথায় পৌঁছবে। জিনম তত্ত্ব অনুসারে ক্ষুদে প্রাণীর কোষের মধ্যে জিন নামক জিনিসে থাকে ডিএনএ অণু। জিনগুচ্ছ কোষে মালার মতো সাজানো থাকে। তা থেকে ডিএনএ নিষ্কাশন করে তার আণবিক গঠন ওলটপালট করে দেখতে চেয়েছিলাম কি দাঁড়ায়। বহু উদ্ভাবন বিজ্ঞানের ইতিহাসে দেখা যাবে দুই বাত হয়ে গেছে। আমি অসহায় জয়ন্ত। কর্নেলের ইশারায় নব এলো। তাকে তিনি এক পট কফি আর বিস্কুট আনতে বললেন। তারপর কৌশল্যাদিকে বললেন, সম্মেলনে আর একজন জিনোম বিজ্ঞানী এসেছিলেন, ডক্টর অশোক সাটে। তিনি তো পরশু বিকেলে চলে গেছেন। ডক্টর সাটে তোমার পেপার সম্পর্কে মন্তব্য করেছিলেন, ভারতের মতো অনুন্নত দেশে ডিএনএর গঠন পরীক্ষার মতো সূক্ষ্ম যন্ত্রপাতি নেই, ল্যাবরেটরিও নেই। নোবেলজয়ী বিজ্ঞানী ওয়াটসনের কাজকর্মের স্তরে পৌঁছতে আমাদের 200 বছর অপেক্ষা করতে হবে। কৌশল্যা বললেন, অশোক ব্যঙ্গ করেছিল। সে থাকে ব্যাঙ্গালোরে, আমি দিল্লিতে। কাজেই আমি অনেক বেশি সুবিধে পাই তার চেয়ে। তাছাড়া আমার বাড়িতে নিজস্ব ল্যাব আছে। মামি যখনই তার দেশে যান আমার কথা মতো কিছু কিছু ল্যাব সরঞ্জাম কিনে আনেন। একটু একটু করে কোনো সরঞ্জামের খুদে টুকরো আনলে কাস্টমস কিছু টের পাবে না। অশোক সাটে তোমার পরিচিত মনে হচ্ছিল। খুবই পরিচিত। একসময় সে দিল্লিতে আমার সঙ্গে কাজ করত। নব কফি ট্রে রেখে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, অশোক সাটে ছিলেন হোটেল দ্য শার্কে। ডক্টর আচারিয়া এখনও সেখানে আছেন। তুমি রিসেপশনে গিয়ে তাকে ফোন করে জেনে নিতে পারো অশোক সাটের সুইটে যিনি ছিলেন তিনি চলে গেছেন কিনা, অথবা তিনি সিঙ্গল সুইটে থাকলে কার সঙ্গে তার বেশি ঘনিষ্ঠতা লক্ষ্য করেছেন ডক্টর আচারিয়া এবং সেই লোকটি এখনো আছে কিনা। আমার কথা বুঝতে পারছো? কৌশলাদি তখনই উঠে গেলেন। আমি বললুম, ডক্টর আচার্যের অন্তত একবার এখানে এসে কৌশলাদির খোঁজ নেওয়া উচিত ছিল। কাল রাত থেকে এখনো পর্যন্ত ভদ্রলোক একবারও সময় পেলেন না এখানে আসার। ফোনে খোঁজ খবর নিয়েছেন, কৌশল্যা ভোরে বলছিল। কিন্তু সশরীরে আবির্ভূত হচ্ছেন না কেন? কর্নেল ভুরু কুঁচকে বললেন, ছ্যা ছ্যা, তুমি না সাংবাদিক, লক্ষ্য করনি তাকে? 2 দিন ধরে সম্মেলনে ছিলে তুমি। ফ্যাক্সে কলকাতায় সম্মেলনের খবর পাঠিয়েছ, অথচ সম্মেলনের প্রধান বক্তা পরিবেশ বিজ্ঞানী ডক্টর রঘুবীর আচারিয়াকে দেখনি। কেন দেখব না? বসে পেপার পড়ছিলেন, বক্তৃতাও দিয়েছিলেন। সবাই দাঁড়িয়ে পড়ছেন, আর উনি বসে কেন? মাথায় এলো না? অসুস্থ বুঝি? কর্নেল চোখ কটমটিয়ে বললেন, ডক্টর আচারিয়ার একটা পা নেই, ক্রাচে ভর করে চলাফেরা করেন। হিমালয়ে প্রকৃতি পরিবেশের রূপান্তর দেখতে গিয়ে হঠাৎ খাদে পড়ে যান। আমি ওইসব পেপার তত বুঝিনি বলে কারো দিকে তত লক্ষ্য রাখিনি। কর্নেল হেসে ফেললেন। হায় জয়ন্ত, তুমি যদি শ্রাবন্তীর সঙ্গে ভাব জমাতে পারতে তাহলে মেয়েটা বেঘোরে প্রাণ হারাতো না। আমার তো ফিল্ম হিরোর মতো চেহারা নেই, তত স্মার্টও নই। এই সময় নিচের রাস্তা থেকে পাগলাবাবুর জোরালো গলার গান শোনা গেল। সকলই ফুটিল ভাই, সকলই ফুটিল, কাননে কুসুম কলি, মাইরি সকলই ফুটিল। বললুম, এ কি গান? পাগলাবাবুটি আর গান খুঁজে পেল না। কর্নেল আসতে বললেন, গান বা নিছক পদ্য নয় জয়ন্ত, এটা একটা কূটাভাস। এর নিশ্চয়ই অর্থ আছে। চমকে উঠে তার দিকে তাকালুম। কর্নেল আর মুখ খুললেন না। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ থেকে সমুদ্রে মৃত্যুর ঘ্রাণ। আজ পড়লাম প্রথম পর্ব।
খুব তাড়াতাড়ি ফিরব পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।